অবশেষে পদত্যাগপত্র ইস্যু সহ ভারতে কিভাবে গেলেন, কোথায় যাওয়ার কথা ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে একেবারে খোলামেলা কথা বললেন। এই প্রথম প্রায় 2 বছরের মাথায় এসে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন কিনা, তিনি ভারতে কেন গেলেন, কোন প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই ব্যাপারগুলো সম্পর্কে তার নিজের ভাষ্য আমরা জানলাম। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় লিখিত প্রশ্নের জবাবে যা বলেছেন, আমি টুঙ্গিপাড়ায় চলে যাওয়া বলে প্রস্তুতি নিচ্ছিলাম। প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছে। তার কথায় আমাকে পদত্যাগ করার সময়ও দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী সহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। শেখ হাসিনা দেশে ফিরলে কিংবা যে কোনো রাজনৈতিক পালাবদলে, যে পালাবদল নিশ্চিতভাবেই ঘটবে বলে আমরা যারা বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতির দিকে নজর রাখি, নিশ্চিতভাবেই জানি যে এই দিন নয়, তারা জানি যে যখন পালাবদল ঘটবে তখন এই ইউনূস সরকার থেকে শুরু করে এই তারেক রহমান সরকার পর্যন্ত সকলেই বাংলাদেশে অসাংবিধানিক বলে বিবেচিত হবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার বার্তা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, গতকালকেই তড়িঘড়ি করে জামাতের আমির বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে বৈঠক করেছে। যখন বর্তমান সরকারের কোনো পদক্ষেপে মানুষ হয়তো নতুন করে বিকল্প ভাবতে শুরু করবে, আওয়ামী লীগ হয়তো নতুন কোনো নেতৃত্বে বা নতুন কোনো কৌশলে দেশের রাজনীতিতে প্রবলভাবে ফিরে আসতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে নতুন এবং স্থিতিশীল বাংলাদেশের রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করছেন, সেখানে শেষ পর্যন্ত জনগণের ভোট এবং ম্যান্ডেটই নির্ধারণ করবে কারা দেশের হাল ধরবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। রাজনীতির মাঠে কখন যে পাশার দান উল্টে যায় আর কখন যে নতুন সমীকরণ তৈরি হয় তা আগে থেকে বলা একেবারেই মুশকিল। বিশ্ব রাজনীতিতে একটি প্রবাদ খুব প্রচলিত আছে, রাজনীতিতে শেষ বলে আসলেই কিছু নেই। আজ যে রাজা কাল সে ফকির, আবার আজ যে দল অস্তিত্ব সংকটে ভুগছে কাল সেই হয়তো প্রবল পরাক্রমে ফিরে এসে ক্ষমতার মসনদ দখল করতে পারে। রাজনীতি অনেকটা দাবা খেলার মতো, যেখানে একটি মাত্র সঠিক চাল পুরো খেলার দৃশ্যপট বদলে দিতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এমনই এক অভাবনীয় এবং চমকপ্রদ সমীকরণ এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক মাসে দেশের দৃশ্যপটে যে বিশাল যুগান্তকারী এবং অকল্পনীয় পরিবর্তন এসেছে তার নেপথ্যে অন্যতম প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু দূরদর্শী, ধীর স্থির এবং অত্যন্ত কৌশলগত পদক্ষেপ দেশের রাজনীতির পুরো খেলার মোড় এক নিমিষেই ঘুরিয়ে দিয়েছে। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের চায়ের আড্ডায় ঝড় তুলেছে তা হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে কি। অনেকেই মনে করছেন বিএনপি যদি দীর্ঘ 17 বছর পর নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও দেশের রাষ্ট্র ক্ষমতার দৌড়ে ফিরে আসতে পারে, তাহলে আওয়ামী লীগও একদিন না একদিন ঠিকই দেশে ফিরে আসবে। ইতিহাসের পাতা এবং বর্তমানের ভূ রাজনৈতিক সমীকরণ আসলে কি ইঙ্গিত দিচ্ছে? সেনাপ্রধানের নীরব কিন্তু শক্ত ভূমিকা কিভাবে আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছে? সুপ্রিয় দর্শক, আজ আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি থেকে এই পুরো বিষয়টির চুলচেরা বিশ্লেষণ করব। আগামী দিনের বাংলাদেশের ইনসাইড স্টোরি বুঝতে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, একটি দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী সবসময়ই রাষ্ট্রের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ঢাল হিসেবে কাজ করে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন তা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ক্ষমতা যখন হাত বদল হয় তখন দেশে একটি বিশাল শূন্যতা এবং অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়। সেই সুযোগে বাইরের অনেক অপশক্তি দেশের ভেতরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু সেনাপ্রধান অত্যন্ত সুকৌশলে সেই শূন্যতা পূরণ করেছেন। তিনি দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষায় যেমন কঠোর ছিলেন, তেমনি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও অত্যন্ত নিরপেক্ষ
এবং গঠনমূলক ভূমিকা পালন করেছেন। বিশ্লেষকরা মনে করছেন সেনাপ্রধানের এই কৌশলগত অবস্থান দেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি নতুন বার্তা বা ওয়েক আপ কল। তিনি মূলত এমন একটি নিরপেক্ষ ক্ষেত্র বা প্লেইং ফিল্ড তৈরি করার চেষ্টা করেছেন যেখানে কোনো একক দলের পেশি শক্তির আধিপত্যের বদলে গণতান্ত্রিক চর্চার একটি নতুন ধারা শুরু হতে পারে। সামরিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেনাপ্রধানের এই পদক্ষেপগুলো প্রচলিত রাজনীতির পুরনো খেলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। এখন আর পেশি শক্তি প্রভাব বিস্তার বা পুরনো কৌশল দিয়ে ক্ষমতায় টিকে থাকা বা ফিরে আসার সুযোগ নেই, বরং জনগণের প্রকৃত আস্থা অর্জনই হবে ক্ষমতার মসনদে বসার একমাত্র চাবিকাঠি। ঠিক এই প্রেক্ষাপটেই সামনে আসছে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের প্রসঙ্গ। দর্শক, একটু পেছনের দিকে তাকালে আমরা দেখতে পাই বিএনপি দীর্ঘ 17 বছর ধরে ক্ষমতার বাইরে ছিল। একটি দলের জন্য 17 বছর ক্ষমতার বাইরে থাকা মানে একটি পুরো প্রজন্মের গ্যাপ তৈরি হওয়া। এই দীর্ঘ সময়ে দলটিকে অসংখ্য কাঠখড় পোড়াতে হয়েছে, হাজারো আইনি জটিলতা আর অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দিনের পর দিন চরম প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন। অনেকেই একসময় ভেবেছিলেন বিএনপি হয়তো রাজনীতির মাঠ থেকে চিরতরে হারিয়ে যাবে, তাদের আর কখনো ঘুরে দাঁড়ানোর মতো সাংগঠনিক শক্তি অবশিষ্ট নেই। কিন্তু রাজনীতি সবসময়ই চমক দিতে ভালোবাসে। দীর্ঘ 17 বছরের রাজনৈতিক নির্বাসন এবং প্রবল প্রতিকূলতা পেরিয়ে বিএনপি আজ আবারও দেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেদের সুসংহত করেছে। তাদের এই ফিরে আসা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অভাবনীয় উদাহরণ এবং চরম ধৈর্যের প্রতীক। আর এই উদাহরণ থেকেই এখন রাজনৈতিক মহলে একটি নতুন তত্ত্ব বা থিওরি নিয়ে জোর আলোচনা চলছে। আর সেই তত্ত্বটি হলো, বিএনপি যদি এত বছর পর প্রবল পরাক্রমে ফিরে আসতে পারে, তবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রাচীন এবং বিশাল জনসমর্থন পুষ্ট একটি দল। ইতিহাস সাক্ষ্য দেয় এই দলটির শেকড় দেশের আনাচে কানাচে অনেক গভীরভাবে প্রথিত। রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে আজ হয়তো দলটির শীর্ষ নেতারা দেশের বাইরে বা কোণঠাসা অবস্থায় আছেন, কিন্তু একটি বিশাল রাজনৈতিক দলকে রাতারাতি মুছে ফেলা বাস্তবে একেবারেই অসম্ভব। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রতিটি রাজনৈতিক দলের জীবনেই জোয়ার ভাটা আসে। আজ যারা ক্ষমতার কেন্দ্রে, কাল তারা বিরোধী দলে যেতে পারে। আবার যারা আজ অস্তিত্ব সংকটে, সময়ের পরাক্রমায়, তারাই হয়তো ফিনিক্স পাখির মতো নতুন রূপে আবির্ভূত হতে পারে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসই হলো বারবার ঘুরে দাঁড়ানোর ইতিহাস। 1975 সালের চরম বিপর্যয়ের পরও অনেকেই ভেবেছিলেন আওয়ামী লীগ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, কিন্তু তারা বারবার নিজেদের গুছিয়ে নিয়ে ঠিকই ফিরে এসেছে। সুতরাং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চিরতরে রাজনীতি থেকে শেষ হয়ে গেছে, এমনটা ভাবা নিতান্তই বোকামি হবে। আজ হয়তো সময় এবং পরিস্থিতি তাদের অনুকূলে নেই, কিন্তু রাজনীতিতে পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগে না। হয়তো 5 বছর, 10 বছর বা 15 বছর পর দেশের রাজনৈতিক সমীকরণ যখন আবারও নতুন রূপে নেবে, যখন বর্তমান সরকারের কোনো পদক্ষেপে মানুষ হয়তো নতুন করে বিকল্প ভাবতে শুরু করবে, তখন অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বা সরকার বিরোধী মনোভাব কাজে লাগিয়ে আওয়ামী লীগ হয়তো নতুন কোনো নেতৃত্বে বা নতুন কোনো কৌশলে দেশের রাজনীতিতে প্রবলভাবে ফিরে আসতে পারে। কারণ জনগণের আবেগ এবং রাজনৈতিক আদর্শ কখনো এক জায়গায় থেমে থাকে না। বিএনপি যেমন দীর্ঘ ধৈর্যের পর আজ নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের সামনেও ভবিষ্যতে এমন সুযোগ আসাটা অস্বাভাবিক কিছু নয়। আন্তর্জাতিক পরাশক্তিগুলো এই বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তারাও জানে বাংলাদেশের মতো একটি ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে কোনো একটি বিশাল রাজনৈতিক শক্তিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে নতুন এবং স্থিতিশীল বাংলাদেশের রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করছেন, সেখানে শেষ পর্যন্ত জনগণের ভোট এবং ম্যান্ডেটই নির্ধারণ করবে কারা দেশের হাল ধরবে। আগামী দিনের রাজনীতি আর আগের মতো থাকবে না, এটি হবে কৌশল, ধৈর্য এবং জনগণের মনস্তত্ত্ব বোঝার এক নতুন খেলা। আর সেই খেলায় শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে। আজকে এই সময়ে শেখ হাসিনা তার দ্বিতীয় পর্বটা বেরিয়েছে। এই দ্বিতীয় পর্বটা আমি পড়ছি, আপনারা শুনুন এবং স্ক্রিনে দিচ্ছে, আপনারা দেখুন। আমি যা যা বলেছিলাম উনি ঠিক তাই বলছেন কিনা, প্রত্যেকটা কথা মিলিয়ে আপনারা দেখুন, যার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই তো আমাকে ডেকে দেন, তো আমার তো কিছু করার নেই, ট্যাগ দেখে দিলেই হলো। কিন্তু আমি বলেছি সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে যে কে কি বলছে, কে কি করেছে। আর শেষে আমি কয়েকটা কথা বলবো, আপনারা মন দিয়ে একটু শুনবেন। টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলাম, ইস্তফার সময়ই পাইনি হাসিনা। আজকে দ্বিতীয় সাক্ষাৎ, দ্বিতীয় পর্বটা বেরিয়েছে। দ্বিতীয় পর্বে উনি বলছেন যে প্রাণ বাঁচাতে আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি ভবন গণভবন ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। সেজন্য পদত্যাগ করার সময় বা সুযোগ তিনি পাননি। তিনি দেশ ছাড়বেন সেটাও ঠিক হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় লিখিত প্রশ্নের জবাবে যা বলেছেন, আমি টুঙ্গিপাড়ায় চলে যাওয়া বলে প্রস্তুতি নিচ্ছিলাম,
প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছে। তার কথায় আমাকে পদত্যাগ করার সময়ও দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী সহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাকুল্যে 30 থেকে 40 মিনিট সময় ছিল। ঢাকার একটি সংবাদপত্রের বিশিষ্ট এক সাংবাদিক সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, 2024-এর 5ই আগস্ট আন্দোলনকারীরা গণভবন ঘিরে ফেললে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশ্যে 3 পাতার পদত্যাগপত্র লিখেছিলেন। সেই চিঠি তিনি বাংলাদেশ টেলিভিশনের কর্মীকে দিয়ে টাইপ করাতে চেয়েছিলেন। ওই সাংবাদিকের দাবি, তড়িঘড়ি দেশ ছাড়তে হওয়ায় 3 পাতার সেই পদত্যাগপত্র তিনি নিজের ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে চলে যান। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল সম্প্রতি একটি সংবাদপত্রের সম্পাদকের এই দাবি ঘিরে আপনার পদত্যাগের বিষয় বেশ সামনে এসছে, আপনি কি আদৌ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথবা 3 পাতার একটি পদত্যাগপত্র লিখেছিলেন যা পরে আর স্বাক্ষর করে জমা দেননি? এই প্রশ্নের উত্তরে মুজিব কন্যা বলেছেন, আমাকে দেশ ছেড়ে চলে আসতে হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি দেশের মানুষের স্বার্থে আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের লাশ বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা কোনোদিনই ছিল না। হাসিনার সংযোজন 5ই আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। গণভবনের দিকে উন্মত্ত জনতা অগ্রসর হচ্ছিল, রাষ্ট্রীয় নিরাপত্তা ভেঙে দেওয়ার চেষ্টা চলছিল। পুলিশ প্রশাসন, নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল। হাসিনার দাবি, বোন রেহানে এবং তার কাকে হত্যা করার জন্য আন্দোলনকারীরা গণভবন আক্রমণ করেছিল। তার কথায়, আমার নিরাপত্তা নিয়ে সকলে খুব উদ্বিগ্ন ছিল। আন্দোলনকারীরা রেহানা এবং আমাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে গণভবন আক্রমণ করতে এসেছিল। তাদের অনেকেরই বক্তব্যেই এটি উঠে এসেছে যে লাশ ফেললে সরকার পড়ে যাবে। ভুয়ো আইডি কার্ড বানিয়ে গণভবনের লোক নিয়ে আসা হয়েছিল, এই কথা ব্র্যাকেটে আন্দোলনের সমন্বয়কারীরাই স্বীকার করেছেন। হাসিনা বুঝিয়েছেন এই অল্প সময় 30-40 মিনিটে বসে পদত্যাগপত্র লেখার মতো সময় তার ছিল না, যেটা আমি বারবার বলেছি। ওই হইচইয়ের মধ্যে, ওই গণ্ডগোলের মধ্যে তার পদত্যাগপত্র লেখার কোনো রকম অবস্থা ছিল না। হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, জুলাই আন্দোলন মোকাবিলায় প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আপনাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে দণ্ড দিয়েছে। সম্প্রতি আপনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ের হাইকমিশনের কাছে আইনজীবী চিঠি পাঠিয়ে তাদের রিপোর্টে দেওয়া প্রাণহানির তথ্যের সংশোধনের দাবি জানিয়েছেন। বাংলাদেশের রেজিম চেঞ্জের পরিকল্পনায় রাষ্ট্রপুঞ্জের এই শাখাটি যুক্ত বলে কি আপনি মনে করেন? প্রাক্তন প্রধানমন্ত্রীর জবাব, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী 1973 সালে 71 যুদ্ধাপরাধীদের জন্য আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য মনোনীত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটি কোনো বিচার নয়, এটি যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র। তিনি আরও বলেন, 2024-এর জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। কোটা পরিবর্তনের দাবির আড়ালে এটি ছিল একটি সরকার পরিবর্তনের ষড়যন্ত্রমূলক আন্দোলন, যাতে দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত ছিল। অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা দখল করা ব্র্যাকেটে মোহাম্মদ ইউনুস নিজেই এই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন বলে উল্লেখ করেছেন। এই ষড়যন্ত্রকে সফল করার জন্য ষড়যন্ত্রকারীরাই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল। তার সংযোজন, এই আন্দোলনের নেতৃত্বকারী ছাত্রীরা প্রকাশ্যে গণমাধ্যমে বলেছে আন্দোলন সফল করার জন্য তারা পুলিশ হত্যা করেছে, মেট্রো রেলে আগুন দিয়েছে। আন্দোলন সফল না হলে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনার কথাও তারা স্বীকার করেছে। প্রাণদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। প্রথমে হতাহতের ঘটনার পরে তাই আমি সঠিকভাবে তদন্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলাম, কিন্তু দেশবিরোধী গোষ্ঠী ক্ষমতা দখল করে সেই কার্যক্রম নিশ্চিত স্থগিত করে দিয়েছে। এমনকি নিহতদের লাশের ময়নাতদন্ত পর্যন্ত করতে দেয়নি। তার প্রশ্ন, কি ভয় ছিল তাদের? কেন আন্দোলনকারীরা দায় মুক্তি দেওয়া হয়েছে? রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখা রিপোর্টে প্রসঙ্গ বলেন, তারা এই তদন্ত করেছে ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে। যারা চক্রান্ত করে অবৈধভাবে ক্ষমতা দখল করলো তাদের আমন্ত্রণে পরিচালিত তদন্ত কিভাবে স্বাধীন এবং নিরপেক্ষ হতে পারে? এই প্রতিবেদনে জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। খোদ অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা 834। এমনকি গেজেটেও নিহতের সংখ্যা বৃদ্ধির জন্য মিথ্যা নাম সংযোজন করা হয়েছে। হাসিনা বলেন, OICHR এর কমিশনার ভলকার টুর 2025-এর মার্চে বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলন দমনে কঠোর হলে শান্তিরক্ষী মিশন থেকে সরিয়ে দেওয়া হবে। এটি দৃশ্যতই একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা রাষ্ট্রপুঞ্জের মৌলিক নীতির পরিপন্থী। তার কথায় এটা পরিষ্কার,
জুলাই আগস্টের ষড়যন্ত্রমূলক আন্দোলন চলার সময় এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তার মানে এবার পরিষ্কার হলো, আমি যা যা বলেছিলাম সব এইখানে সত্যটা উনি তুলে ধরেছেন। সে পুলিশ হত্যা হোক, ভলকা টুরকে রিপোর্ট হোক, এদের ষড়যন্ত্র হোক, যা যা বলেছিলাম, এই ল্যাজমোড়াদের ষড়যন্ত্রের কথা, ইউনূসের ষড়যন্ত্রের কথা, তারপর শেখ হাসিনা পদত্যাগ করেননি সেই কথা, আমি যা যা বলেছিলাম তখন যারা যারা আমাকে ট্যাগ মেরেছিল, আজকে আপনাদের দেশে আমি যেটা এগুলো বলেছিলাম সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিছু কিছু মানুষ যারা আওয়ামী লীগ করেন, নেতা মন্ত্রী এবং আরো অনেক মানুষ, পরিচিত মানুষ, তারা আমার দেশের মানুষও আমায় বলতেন যে আপনি কি বিশ্বাস করেন শেখ হাসিনা আবার ওখানে এই অবস্থায় গিয়ে বসতে পারবেন আগামী 20 বছরের মধ্যে? আমি বলতাম হ্যাঁ পারবেন। আমার স্থির বিশ্বাস, কারণ মিথ্যে একটা এমন পরিকাঠামো যার উপরে সত্যের প্রলেপ রাখতে পারে না। মিথ্যে এমন জিনিস যাকে আপনি চাপা দিতে পারবেন না, সে আগুন হয়ে বেরিয়ে আসবেই। ফলে যে যে ঘটনাগুলো আমি তখন বলেছিলাম আপনাদের কাগজে, মিডিয়া, এখন সেই সমস্ত কথাগুলোই আউড়ে চলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, যেটা আমি শুরু থেকে বলছিলাম। এবং আমি শুরু থেকে এটাও বলে আসছি, আপনারাই সাক্ষী, তিনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন। আজকে পর্যন্ত আমি বলছি উনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন, এবং প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার পর আমার এই মিশন শেষ। অনেকে আমায় জিজ্ঞেস করেন যে বাংলাদেশের মানুষের প্রতি আপনার এত ভালোবাসা কেন? আমি বলেছি বাংলাদেশের মানুষের আপামর মানুষ যারা আছে তারা কিন্তু সৎ, নির্ভীক এবং দেশপ্রেমিক। এই যে কিছু বদমাইশ আছে তাদের জন্য দেশটা রসাতলে গেছে। একটা উন্নয়নশীল ক্ষুদ্র রাষ্ট্র যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, তাকে দাবিয়ে রাখার জন্য আমেরিকা সিআইএ এর মারফত ভলকার তুর্কে দিয়ে মানবাধিকার কমিশন, ওই জন্য আমরা ওদেরকে পাত্তাও দিই না, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে পাত্তাও দেয় না ভারত, কারণ এরা হচ্ছে আমেরিকার দাস। এরাই সমস্ত জায়গার রেজিম চেঞ্জ করে। এদের চক্রান্তেই শেখ হাসিনাকে উৎখাত করে দেশটাকে রসাতলে পাঠানো হয়েছে। আর এর মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে বিলিয়নস অফ রুপিস, যেগুলো আমি আগেও বলেছি যে 29 বিলিয়ন অফিসিয়ালি ট্রাম্প বলেছেন, এবং তার বাইরে আরও আছে যেগুলোর কোনো হিসেব নেই। বিশেষ করে আমাদের এই যে জর্জ সোরস যে টাকাটা দিয়েছে, কারণ আপনারা জানেন অ্যালেক্স এসেছিল, অ্যালেক্স সোরস এসে ইউনুসের সঙ্গে দেখা করেছিল, তখন আমি বলেছিলাম এই টাকা পয়সার হিসেব হচ্ছে, এখন আরও কিছু টাকা ইউনুসের চাই, তাই সোরসের সঙ্গে যোগাযোগ করেছে এবং সোরস অ্যালেক্সকে পাঠিয়েছে এইখানে। দেখুন প্রত্যেক কটা কথা আমার কিন্তু মিলে যাচ্ছে, এবং ভবিষ্যতেও দেখবেন যে উনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন, 2 মাসের মধ্যেই ফিরবেন, এবং চাবুক হাতে সবকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।